আমরা অমৃতসর ভ্রমণে আজ দ্বিতীয় দিন। প্রথম রাত্রি স্বর্ণ মন্দির রাতের শোভা, আর দ্বিতীয় দিনের শুরুতে স্বর্ণ মন্দিরের দিনের নীল আকাশের মধ্যে সাদা আর সোনালী মন্দিরের শোভা দর্শন করলাম। এবার আমরা দেখব অমৃতসরে স্বর্ণ মন্দির ছাড়া আরো যে সমস্ত মন্দির রয়েছে তা, আর দেখব ঐতিহাসিক স্পট, আর গাড়িতে যেতে যেতে আমরা দেখতে থাকবো পাঞ্জাবের সাংস্কৃতিক দৃশ্য। তো প্রথমে আমরা চলে এসেছি ঐতিহাসিক স্পট জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মম দৃশ্য দেখতে। 13ই এপ্রিল 1919 ভারতের ইতিহাসে এক কালিমা লিপ্ত দিন। এই দিন ব্রিটিশ সরকারের হিংস্রতা দেশবাসী অনুভব করেছিল। মাত্র 15 মিনিটের মধ্যে প্রায় 2000 নিরস্ত্র ভারতবাসীকে হত্যা করেছিল ব্রিটিশেরা, আর এই হত্যার আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার। আজও জালিয়ানওয়ালাবাগে গেলে দেখা যায় রক্তের দাগ, দেওয়ালে গুলির চিহ্ন, এখনো শোনা যায় ভারতবাসীর আর্তনাদের শব্দ। কিন্তু কি হয়েছিল সেই ময়দানে? কেন সেদিন 15 থেকে 20,000 মানুষ সেখানে এসেছিলেন? আর সেই হত্যার আদেশ দেওয়া জেনারেল ডায়ারের শেষ পরিণতি কি হয়েছিল? বন্ধুরা, আমি পিউপা রয়েছি তোমাদের সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সারা পৃথিবী জুড়ে তখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। এ সময় ব্রিটিশদের সৈন্য সংখ্যা কম পড়ে যায়, তাই তারা ভারত থেকে সৈন্য নিয়ে যেতে চায় যুদ্ধের জন্য। আর এই জন্য তারা ভারতবাসীর কাছে প্রতিজ্ঞা করে যুদ্ধে জিতে গেলে তারা স্বাধীনতা দিয়ে দেবে। যথারীতি 5 থেকে 4 বছর থেকে 5 বছর যুদ্ধ হয়, আর এই যুদ্ধে ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ড জিতে যায়। কিন্তু তারা ভারতবাসীকে কথা মতো স্বাধীনতা দিতে রাজি হয় না। ভারতবাসী কথা মতো দিতে রাজি হয় না, আর ভারতবাসীর এর জন্য প্রচন্ড ক্ষোভে ভেঙে পড়ে। আর তার ফলে জেনারেল ডায়ার একটা রাওলাট অ্যাক্ট করেন, যেটা বিনা বিচারে মানুষকে জেলে ভরে দেওয়া যায়। তো সেই সময় এর ফলে আরো ভারতবাসী ভীষণভাবে বিক্ষোভ ও বিদ্রোহে দিন ব্রিটিশ সরকারের প্রতি মানুষের ক্ষোভ বেড়েছিল দিন দিন। তারা বুঝে যায় এই মুহূর্তে সব বিদ্রোহ দমন না করলে শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ, আর ভারত তাদের হাতছাড়া হয়ে যাবে। ব্রিটিশদের রাওলাট অ্যাক্টের কথা সামনে আসতে দেশ জুড়ে তীব্র প্রতিজ্ঞা হয়। বহু বিপ্লবীকে এই একই আইনের মাধ্যমে বন্দী করে দেওয়া হয়। পাঞ্জাবের 2 বড় বিপ্লবীকেও বন্দী করে ফেলে, আর তার ফলে আরো ক্ষোভ বাড়তে থাকে। 12ই এপ্রিল সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা অমৃতসরের হিন্দু কলেজে এসে সিদ্ধান্ত নেয় জালিয়ানওয়ালাবাগে 13ই এপ্রিল এই 2 বিপ্লবী মুক্তি আর রাওলাট আইন ভাঙার উদ্দেশ্যে সভা করা হবে। আর কোনো কথা না শুনেই গুলি বর্ষণের মাধ্যমে জেনারেল ডায়ারের নির্দেশে ওই দিন সমস্ত বিপ্লবীগণকে বিনা বিচারে মেরে ফেলার পরামর্শ করেছিল, আর সেটাই করা হয়েছিল। তো এটা আমরা দেখেছিলাম, গায়ে কাটা দেওয়ার মতো একটা বিষয়। সমস্তটা বর্ণনা করতে পারলাম না, সময় খুবই কম। তো আমরা চলে এসেছিলাম ওটা দেখার পরেই ঐতিহাসিক স্পট থেকে সোজা চলে এসেছিলাম রিভনে, আর রিভন থেকে এবার আমরা গাড়ি করে একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে আমরা পরপর স্পট ঘুরতে থাকবো। আর তারপর আমরা মানে পেহেলগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা হব জম্মুতে। তো জম্মু যাত্রা প্রথম পর্যন্ত আমরা এই ভিডিওটাতে রেখেছি, মানে জম্মু যাওয়ার উদ্দেশ্যে বাস ধরবো সেই পর্যন্ত। ভিতরে এখানে দুর্গিয়ানা টেম্পেলে কোনো ভিডিও করতে দেয়নি, তো যতটুকু আমি জানি সেটা আমি বলি। রূপোর কাজ করা থাকার জন্য এই মন্দিরকে সিলভার টেম্পেলও বলা হয়। 7 দিন এই মন্দিরই খোলা থাকে। এই মন্দির সকাল 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমরা 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ শুনেছিলাম। তারপর এই মন্দির 700 বছর পুরানো মন্দির। তারপর এই মন্দির থেকে আমরা সোজা চলে এসেছিলাম শক্তিপীঠ আরো কিছুক্ষণের মধ্যেই। তো শক্তিপীঠ এই মন্দির অমৃতসরের বলা হয় যে এটা শক্তিপীঠ অমৃতসরের
বৈষ্ণোদেবী টেম্পল, মানে বৈষ্ণোদেবী টেম্পল যেটা কাতরাতে রয়েছে তার অনুকরণে এই মন্দির তৈরি হয়েছে। দেখো একেবারে গুহার মধ্যে দিয়ে দিয়ে সমস্ত রাস্তা একেবারে বোঝা যায় না। কেমন জানি আমার এই প্রথম লেগেছে, এই একটা অন্যরকম অনুভূতি ছিল এই মন্দিরের মধ্যে। অনেক অনেক ঠাকুর, বিভিন্ন ঠাকুর রয়েছে, সবটা বর্ণনা করা সম্ভব নয়, যতটা দেখাতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এই মন্দির একেবারে বৈষ্ণোদেবীর অনুকরণে তৈরি বলেই একে অমৃতসরের বৈষ্ণোদেবী বলা হয়, আর বলা হয় শক্তিপীঠ। এখানেও লঙ্গরখানা রয়েছে, সেবার ব্যবস্থা রয়েছে বাইরে। শিবজি, মা দুর্গা, জগন্নাথ, আরো কত দেব দেবী এখানে তোমাদেরকে আমি দেখালাম, কেদারনাথ, বদ্রীনাথ। আর মন্দিরের ভিতরটা একটা অসাধারণ ব্যাপার ছিল। এখানে অমৃতসরে আসলে অবশ্যই এই মন্দিরটা তোমরা অবশ্যই দর্শন করবে। আর যতটা পারি যারা না আসতে পেরেছো তাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো এরপর আমরা যাব, একটু খাওয়া দাওয়া করে নেব রাস্তায়, আর চলতি পথে কোথায় যাব সেটাও দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যদি তোমরা আমার চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও দেখতে থাকো পারো বা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আর দেখো এখানে আমি কাতরাতে যাইনি বৈষ্ণোদেবী টেম্পলে, তো শুনেছি এরকমই গুহার মধ্যে দিয়ে রাস্তা রয়েছে সেখানেও। আর এই মন্দিরের সমস্ত প্রবেশ থেকে বেরোনো পর্যন্ত একেবারে গুহার মধ্য দিয়ে রাস্তা। আর পরপর ব্রাহ্মণ মশাইরা বসে রয়েছেন, সমস্ত দেবদেবীর পূজা হচ্ছে, ইচ্ছা করলে পুজোও দেওয়া যাচ্ছে ভিতরে। আমরা এখানে পরপর দর্শন করছিলাম, আর যেখানে প্রসাদ দিয়েছিল সেখানে প্রসাদ খেয়েছিলাম। তো বাইরে লঙ্গরখানায় খাওয়া দিচ্ছিল, কিন্তু আমরা যেহেতু রুটি খেয়ে খেয়ে প্রচন্ড ভাবেই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, তাই চেষ্টা করছিলাম যে এবার আমরা একটু ভাত খাবো। তো যেতে যেতে দেখো ওটা অমৃতসরের কলেজ, কত সুন্দর দেখতে না কলেজটা। তো আমরা যেতে যেতে এবারে বাঙালি খাবার কোথায় পাওয়া যায় তার খোঁজে ছিলাম। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব ওয়াঘা বর্ডার। তো আমার এই চ্যানেলে তোমরা সমস্ত একেবারে দেখতে পাচ্ছ, পাঞ্জাবের সমস্ত বিষয় আমি তুলে ধরেছি। প্রথম ভিডিওগুলোতে তোমরা খুব নিখুঁতভাবে দেখতে পাবে, আমার চ্যানেলটা ফলো করলেই দেখতে পাবে যে দিনের আর রাতের যে স্বর্ণ মন্দিরের শোভা, আর তারপর পর সমস্ত আমরা দেখতে থাকলাম। তা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টাও করেছি, দেখেছো। আর এখানে আমরা বললাম বাঙালি খাবারের জন্য এসেছি, তো এখানে পেয়েওছি বাঙালি খাবার, ভাত। আর খাওয়ার পরে এখানে মুখে একটু পতাকা ড্রয়িং করে নেওয়া হলো বাচ্চাদেরকে। আর এখানে সমস্ত ওয়াঘা বর্ডারে যাওয়ার জন্য ফ্ল্যাগ থেকে আরম্ভ করে টুপি সমস্ত বিক্রি হচ্ছিল এই খাবার ধাবাতেই। তো খুব ভালো ছিল খাবারটা, কিন্তু খুব দামিও ছিল, এটা একটা বিষয়। তো যথারীতি ভাত পেয়ে আমরা খুব খুশি ছিলাম, মানে এত দামি ছিল সেটা একটা খুশির ব্যাপার, কিন্তু ভাত পেয়েছি, খেয়েছি, তারপর আমরা মজা করে চলে আসলাম আমাদের ওয়াঘা বর্ডারের দিকে। ওয়াঘা বর্ডার দেখার পর আমাদের আস্তে আস্তে পেহেলগাঁও যাওয়ার যে ট্রেন, সেটা অনেক লেট রয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাসে করে যাব, তো সেটাও তোমাদেরকে দেখাবো, একেবারে সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আর আমরা চলে এসেছি ওয়াঘা বর্ডারে।
এখানে প্রত্যেক দিনই এইভাবেই প্যারেড দেখানো হয়। আর আমার তো মনে হচ্ছিল প্রায় 8 থেকে 10 হাজার মানুষ কি তারও বেশি হবে আমাদের ভারতীয় ওরা রয়েছে। আর এদিকে আর ওদিকে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ড্রেস পরা পাকিস্তানের বর্ডার রয়েছে। তো ভারত আর পাকিস্তানের দুই বর্ডারের মাঝখানে এই প্যারেড চলতে থাকে প্রত্যেক দিন সূর্য অস্তের আগে এই প্যারেড হয়। তারপর প্রতিদিন নিয়ম অনুসারে পতাকা পাল্টানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর আমাদের ভারতীয়রা যে কি উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠান দেখতে এসেছে তা গ্যালারি দেখেই বোঝা যাচ্ছে, বা আমাদের প্রতি মুহূর্তে গায়ে কাটা দিচ্ছিল। তো পাঞ্জাবে আসবে আর ওয়াঘা বর্ডারে আসবে না, এটা যেন একেবারেই না হয়। এটা একটা দারুণ এক্সপেরিমেন্ট ব্যাপার ছিল, সবার দেখার বিষয় ছিল। আর ওধারে পাকিস্তানের সাপোর্টার বলতে খুব জোর 100 খানিক লোক ছিল। মানে এখানেই আমাদের প্রায় ভারতের জয়। মানে সব জায়গায় আমাদের ভারতীয়রা সেই স্বাধীনতা থেকে সব কিছুতে ভারতীয়রা দেখিয়ে দিয়েছে যে কতটা সাপোর্ট করতে পারে ভারতীয়রা এখানে, তা গ্যালারি দেখেই বোঝা যাচ্ছে। ওই দিকের গ্যালারিতে পাকিস্তানিদের সৈন্যরা, আর এই দিকের গ্যালারিতে রয়েছে নিচে রয়েছে আমাদের ভারতীয় সৈন্যরা, যেখানে প্যারেড দেখানো হচ্ছে। গ্যালারিতে পুলিশও রয়েছে, ফোর্স রয়েছে। নিচে বিএসএফ এরাই এই প্যারেড প্রত্যেক দিন দেখিয়ে থাকে। যেখানেই যখনই থাকি আমাদের ভারতীয় পতাকা আর ভারতীয় জাতীয় সঙ্গীত শুনলে যে আমাদের ভারতীয়, আমরা ভারতীয়, তার গর্বে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। তো এই সময় পতাকা নিয়ে যাওয়া হচ্ছিল, দেখো কত সসম্মানে ভারত মাতাকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আমরা এখানে প্যারেড দেখার পর ড্রাইভার বলেছিলেন যে একটু আগে আগে বেরিয়ে পড়তে, কারণ এখানে হাজার হাজার মানুষের ভিড়। আর এত ভিড় ঠেলে রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম হয়ে যায় গাড়ি, তো সেজন্যই আমরা আগে আগে বেরিয়ে পড়েছিলাম। আর একটু আগে বেরিয়ে পড়ে আমরা গাড়ির দিকে যাচ্ছি তাড়াতাড়ি করে। আর বর্ডার দেখতে দেখতে অবশ্যই যাচ্ছি। এপাশে ভারতীয়রা রয়েছে, এবার ওধারে রয়েছে পাকিস্তান। তো এই দুই বর্ডারের মিডিলে যে জায়গা রয়েছে সেই পর্যন্ত কেউ যাওয়া নির্দেশ নেই। একটা বিশেষ বর্ডার রয়েছে, সেই বর্ডারের এপাশ ওপাশ কোনো অনুমতি ছাড়া যাওয়া যায় না, সেটাই আমার মনে হলো। দেখো, আর এবার আমরা চলে এসেছি গাড়ির কাছে। আমরা চলে এসেছি গাড়ি থেকে নেমে বাস স্টপে। আর এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করব, আমাদের ট্রেন লেট হয়েছিল। তো বাসের অভিজ্ঞতা খুব ভালো ছিল না, ড্রাইভারের ব্যবহারও খুবই বাজে। বাসের মধ্যে টয়লেটটা ছিল না, এটা সব থেকে বাজে ব্যাপার ছিল। কিন্তু টাকা বেশ মানে অনেকটাই বেশি, 650 টাকা করে পার হেড আমাদের টিকিট নিয়েছিল। তো যাই হোক, আমরা খুব মানে কি বলবো, অসহযোগিতার সঙ্গেই পৌঁছালাম জম্মু যাওয়ার জন্য। বাসের মধ্যে আমরা উঠলাম। তো পরবর্তী অংশ তোমরা দেখতে থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।